ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস। ক্লাস 9-এর ইতিহাসের নেপোলিয়নের বিরুদ্ধে যেসব শক্তি জোট গড়ে ওঠে এবং তার সঙ্গে একাধিক যুদ্ধ সংঘটিত হয় এবং নেপোলিয়নের নির্বাসন দণ্ড, নেপোলিয়নের পরাজয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আমি দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের অনেক ভিডিও আমি দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখছো, আরও বেশি করে দেখবে, পুরোটা দেখবে। প্রথম চ্যাপ্টারের ফরাসি বিপ্লবের উপর অনেক ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখছো, আরও ভালো করে দেখবে। এই ইতিহাসটা এমনই একটা বিষয় যে বুঝতে হবে। একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিওর লিঙ্ক আছে, একটাতে আমি বোঝানোর চেষ্টা করেছি, পাশাপাশি সব ভিডিও দেখলে তোমার কাছে সবটাই সহজ মনে হবে। তো আজকের বিষয় নিয়ে আমি আলোচনা করি নেপোলিয়ন বোনাপার্ট। আমরা দেখেছি নীলনদের যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজিত হয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট। তোমার পরাজিত হয়েছে স্পেনের কাছে। স্পেনের সংগ্রামী বিদ্রোহ আন্দোলন যুদ্ধের মধ্য দিয়ে স্পেন নেপোলিয়নকে পরাজিত করেছে। আমরা দেখেছি মস্কো অভিযান করে নেপোলিয়ন তার 20টি অধীন দেশ, দখলীকৃত অধীন দেশের সেনাবাহিনী নিয়ে গ্র্যান্ড আর্মি গঠন করেন। 6,75,000 সেনা নিয়ে রাশিয়ার 2 লাখ সেনার কাছে পরাজিত হয়েছেন। আমরা দেখব যে এই যে একাধিক পরাজয়, এই পরাজয়ে তার বিরোধী শক্তি অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড উল্লসিত হয়েছে। তাদের মধ্যে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্দীপনা, উৎসাহ দেখা দিয়েছে। তাই তারা ইতিপূর্বে একাধিক শক্তিজোট গঠন করেছে। রাশিয়ার যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হওয়ার পরে মিত্র শক্তির দেশগুলি, অর্থাৎ নেপোলিয়নের বিরোধী দেশগুলি অস্ট্রিয়ার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়েছে, শক্তিজোট গঠন করেছে। সেই শক্তিজোট চতুর্থ শক্তিজোট। এই চতুর্থ শক্তিজোট গঠনের ক্ষেত্রে তারা উৎসাহ উদ্দীপনা নতুন করে পেয়েছে। তারা উপলব্ধি করেছে যে নেপোলিয়ন শুধু বিজেতা নয়, নেপোলিয়ন বহু যুদ্ধে জয়লাভ করেছে ঠিকই, কিন্তু পাশাপাশি 3টি যুদ্ধে মারাত্মকভাবে পরাজিত হয়েছেন। নেপোলিয়ন বোনাপার্ট মস্কো আক্রমণ করে 6,75,000 সেনার মধ্যে মাত্র 30 থেকে 50,000 সেনা নিয়ে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। তাই তিনি শুধু বিজেতা নন, তিনি বিজিত, তিনি পরাজিত। এইভাবে ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রেলিয়া শক্তিজোট গঠন করেছে। তার সঙ্গে সুইডেন, তুরস্ক যোগ দিয়েছে। এই চতুর্থ শক্তিজোটের মাধ্যমে রাশিয়ার এবং ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন, তুর্কি এরা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তারপর আমরা দেখব যে জার্মানিতে জাতীয়তাবাদের জাগরণ হয়েছে। জার্মানি পরাধীন দেশ ছিল। জার্মানির মধ্যে 39টা রাজ্যের মধ্যে শক্তিশালী রাজ্য হলো প্রাশিয়াতে জনজাগরণ ঘটেছে
জার্মানির অন্যান্য রাজ্যগুলিতেও নেপোলিয়ন বিরোধী জাতীয়তাবাদ গড়ে উঠেছে। এই জাতীয়তাবাদে নেতৃত্ব দিয়েছে জার্মানির 39টি রাজ্যের মধ্যে প্রাশিয়া। এতে নেপোলিয়নের বিরুদ্ধে লড়াই করা সুবিধা হয়েছে। 3 নম্বর হলো লিপজিগের যুদ্ধ। লিপজিগের যুদ্ধ এটা একটা চতুর্থ শক্তি জোট, তারা সব ঐক্যবদ্ধ হয়েছে নেপোলিয়নের বিরুদ্ধে। রাশিয়া 1813 সালে সাইলেশিয়া থেকে ফ্রান্সকে আক্রমণের জন্য অগ্রসর হয়েছে। সুইডেন উত্তর থেকে ফ্রান্সের দখলীকৃত ওয়েস্টফালিয়াকে আক্রমণ করতে অগ্রসর হয়েছে, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হয়েছে। অস্ট্রিয়া তার পরাজয় এর আগে হয়েছে, তার পরাজয়ের ফলে যে ভূখণ্ড সে ছেড়ে দিয়েছিল, সেই হারিয়ে যাওয়া ভূখণ্ড ফিরে পাওয়ার জন্যে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। চারিদিক থেকে নেপোলিয়নের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। লিপজিগের যুদ্ধটা হলো তোমার মিত্র শক্তিগুলির যুদ্ধ, একাধিক রাষ্ট্রের সমবেত যুদ্ধ। একাধিক জাতি নেপোলিয়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লিপজিগের যুদ্ধে যোগ দিয়েছে। তারপর 4 নম্বরে আমরা দেখব যে ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব মিত্র শক্তিগুলি অর্থাৎ নেপোলিয়নের বিরোধী শক্তিগুলি তাকে দিয়েছিল, যেখানে লিপজিগের যুদ্ধে 13টা দেশ যোগ দিয়েছিল নেপোলিয়নের বিরুদ্ধে। এবার ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব এটা একটা সম্মানজনক প্রস্তাব। নেপোলিয়ন পরাজিত হয়েছে লিপজিগের যুদ্ধে এবং তাকে সম্মানজনক একটা প্রস্তাব দিয়েছিল যে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের রাজা হবেন, আর নেপোলিয়ন বোনাপার্টের যে ভৌগোলিক সীমা সেটা ফিরিয়ে দেওয়া হবে। নেপোলিয়ন এতে রাজি হননি। তারপর মিত্র শক্তির দেশগুলো, নেপোলিয়নের বিরোধী শক্তির দেশগুলো 5টি দিক থেকে 5টা পথ দিয়ে ফ্রান্সকে আক্রমণ করে। এই আক্রমণ নেপোলিয়ন বোনাপার্ট প্রতিরোধ করতে পারেননি। 1814 সালে নেপোলিয়ন বোনাপার্ট আত্মসমর্পণ করতে বাধ্য হন। তার ফলে তোমার ফন্টেনব্লু সন্ধি হয়। ফন্টেনব্লু সন্ধি করতে নেপোলিয়ন বাধ্য হয়েছেন, তার কারণ তার বিরোধী শক্তির কাছে যুদ্ধে পরাজিত হয়েছেন। ফন্টেনব্লু সন্ধি অনুযায়ী নেপোলিয়ন 1814 সালে এটা হয়। এই সন্ধি অনুযায়ী নেপোলিয়নকে আত্মসমর্পণ করতে হয়েছে, নেপোলিয়নকে বন্দি করা হয়েছে এবং তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছে। তাকে এলবা দ্বীপে মধ্য আটলান্টিক সাগরের এলবা দ্বীপে তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। তারপর 18 লুই, বুর্ব রাজবংশের 18 লুইকে সিংহাসনে বসানো হয়। কিন্তু 18 লুইকে সিংহাসনে বসানো হলেও ফ্রান্সের কৃষকরা, সাধারণ মানুষ তাকে সমর্থন করেনি। 18 লুইকে সমর্থন করেছে কারা? 18 লুইকে সমর্থন করেছেন পূর্বের অভিজাত শ্রেণী। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে কেউ, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তারা 18 লুই রাজা হলে তারা কিন্তু ফিরে আসেন এবং তারা 18 লুইয়ের মাধ্যমে তাদের আধিপত্য কায়েমের চেষ্টা করেন। কিন্তু কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ তারা কিন্তু 18 লুইকে সমর্থন করেননি। তার কারণ 18 লুই ক্ষমতায় আসার মানে ফরাসি বিপ্লবের 1789 সালের যে পুরাতন তন্ত্র ফ্রান্সে ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রই ফিরে আসা। এইবার নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দণ্ড দেওয়া হলো। নেপোলিয়ন যখন এলবা দ্বীপে নির্বাসন দণ্ড দেওয়া হলো তখন তিনি বলেছিলেন যে আমি সিংহাসন ত্যাগ করলাম, কিন্তু আমি এখানকার
কিছু ছেড়ে গেলাম না, আমি সিংহাসন ত্যাগ করলাম কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না। এই কথার মধ্যে বিশেষ অর্থ আছে, তা আমরা পরবর্তীকালে দেখতে পাব। তিনি যখন এলবা দ্বীপে ছিলেন সেই সময় তিনি কিন্তু ফ্রান্সের আভ্যন্তরীণ ক্ষেত্রে নজর রাখেন এবং ইউরোপের শক্তিগুলোর দিকে নজর রাখেন। নেপোলিয়নকে এলবা দ্বীপে পাঠানোর পরে ভিয়েনাতে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে তোমার মিত্রশক্তির রাষ্ট্রগুলি সমবেত হয় এবং তারা তোমার পর্তুগাল, তারপরে বিভিন্ন এলাকা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। নেপোলিয়ন দেখলেন এইটা একটা বড় সুযোগ। আভ্যন্তরীণ ক্ষেত্রে ফ্রান্সের জনগণ অষ্টাদশ লুইকে সাপোর্ট করছে না। তখন নেপোলিয়ন তিনি ফ্রান্সে নির্বাসন অবস্থা থেকে পালিয়ে এসে দেশে আসেন। দেশে আসার সময় তাকে দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ তাকে স্বাগত জানান, তাকে ওয়েলকাম করেন। কিন্তু অষ্টাদশ লুই তাকে সমর্থন করেনি। অষ্টাদশ লুই সেনা পাঠিয়েছিলেন, সেই সেনারা তারা নেপোলিয়নকেই সমর্থন করেছিলেন। তখন নেপোলিয়ন তোমার ফিরে আসেন এবং এটা ফিরে আসেন 1815 সালে 20 মার্চ এবং তিনি 100 দিন রাজত্ব করেন 29 জুন পর্যন্ত। 1815 সালে 20 মার্চ থেকে 29 জুন এই সময় তিনি 100 দিনের রাজত্ব বলা হয়, তিনি 100 দিন রাজত্ব করেন। এই সময় তিনি উন্নয়নমূলক কাজ করেন, অভিজাতদের ক্ষমতা খর্ব করেন। অষ্টাদশ লুই তিনি পালিয়ে যান অন্য দেশে নিজের নিরাপত্তা নিয়ে। কিন্তু এই সময়ে মিত্র শক্তির দেশগুলো অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের বিরোধী দেশগুলি তারা ঐক্যবদ্ধ হয়। তারা নিজেদের মধ্যে যে দ্বন্দ্বে লিপ্ত ছিল সে কথা ভুলে গিয়ে তারা ঐক্যমতে মিলিত হয়। এইবার নেপোলিয়ন বোনাপার্টকে তারা আবার আক্রমণ করে। নেপোলিয়ন বোনাপার্টকে আক্রমণ করার সময় তারা মিলিতভাবে আক্রমণ করে তোমার অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, প্রভৃতি দেশ, সুইডেন সবাই ঐক্যমতে এখানে আক্রমণ করেন। আক্রমণ করলে নেপোলিয়ন সেই আক্রমণকে প্রতিরোধ করে। নেপোলিয়নের দ্বিতীয়বার ফিরে এসে তিনি 74,000 সেনা নিয়ে ইংল্যান্ডের বাহিনীকে মোকাবেলা করে, প্রাশিয়ার বাহিনীকে মোকাবেলা করে। ইংল্যান্ডের ডিউক অফ ওয়েলিংটন তিনি সেনাপতি, আর প্রাশিয়ার ব্লুখারের নেতৃত্বে প্রাশিয়ার সেনাবাহিনী তোমার পরিচালিত হয়। কিন্তু যুদ্ধে প্রথমে ইংল্যান্ডের সেনাবাহিনী চাপের মুখে পড়ে নেপোলিয়নের বাহিনীর কাছে। এবার নেপোলিয়ন বাহিনী শেষ পর্যন্ত তোমার ইংল্যান্ডের বাহিনীর কাছে পরাজিত হয় ওয়াটারলুর যুদ্ধে। নেপোলিয়ন বোনাপার্ট দ্বিতীয়বার তিনি পরাজিত হলেন 1815 সালে তিনি পরাজিত হলেন ওয়াটারলুর যুদ্ধে। এইবার ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হলে সেখানে নেপোলিয়নকে আত্মসমর্পণ করতে হয়। তাকে তোমার ইতিপূর্বে আমরা দেখেছি তাকে এলবা দ্বীপে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছিল। এবার তাকে আটলান্টিক সাগরে সেন্ট হেলেনা দ্বীপে অর্থাৎ ফ্রান্স থেকে 5,000 কিলোমিটার দূরে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। এখন নেপোলিয়ন বোনাপার্ট তোমার মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করতেন না। তিনি সেন্ট হেলেনা দ্বীপ থেকে তিনি আবার চেষ্টা করেন ক্ষমতা দখলের। এবার সেন্ট হেলেনা দ্বীপে যখন নেপোলিয়নকে মিত্রশক্তি পাঠালো নির্বাসন দণ্ডে দণ্ডিত করে, তখন অষ্টাদশ লুই দ্বিতীয়বার অষ্টাদশ লুই কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে মিত্র বাহিনী সহ ফিরে এসেছেন এবং তাকে
পরাজিত করে। শেষ পর্যন্ত নেপোলিয়ন ওয়াটারলুর যুদ্ধের যে হার বা পরাজয় এটা মেনে নিতে বাধ্য হয়। প্যারিসের দ্বিতীয় সন্ধি হয়। এই প্যারিসের দ্বিতীয় সন্ধিতে নেপোলিয়ন সব শর্ত, মিত্রশক্তির সব শর্ত মেনে নিতে বাধ্য হন। তাকে তোমার এলবা দ্বীপে নির্বাসন দণ্ড দেওয়া হয়, সেটা মানতে বাধ্য হয়। এবং তোমার প্যারিসের দ্বিতীয় সন্ধিতে বলা হয় যে তোমার 70 কোটি ফ্রান্সকে ক্ষতিপূরণ দিতে হবে মিত্র শক্তির দেশগুলিকে। আর মিত্র শক্তির যে সেনাবাহিনী সেটা ফ্রান্সে অবস্থান করবে 5 বছর। 1815 সালে এই সন্ধি হয়। এই সন্ধিতে বলা হলো যে আজ থেকে অর্থাৎ 1815 সাল থেকে 5 বছর মিত্র শক্তির সেনাবাহিনী ফ্রান্সে অবস্থান করবে। আর ফ্রান্সের যে সীমানা ছিল, নেপোলিয়ন বোনাপার্ট তার সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করে যুদ্ধের মধ্য দিয়ে যে সাম্রাজ্য তিনি বিস্তার ঘটিয়েছিলেন, সেই সাম্রাজ্যটা তোমার যার ছিল তারা ফিরে পাবে। আর ফ্রান্স ফিরে যাবে 1889 সালে যে ভৌগোলিক সীমানা ছিল, অর্থাৎ ফ্রান্সে যে ষোড়শ লুইয়ের আমলে যে ভৌগোলিক সীমানা ছিল, যে আয়তন ছিল, সেই আয়তনে ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হলো। নেপোলিয়ন বোনাপার্টের এখানে কিছু করার ছিল না। তার কারণ নেপোলিয়ন বোনাপার্ট যখন তাকে এলবা দ্বীপে নির্বাসিত করা হলো, তখনও তিনি চেষ্টা করেছিলেন দেশে ফিরে আসার, কিন্তু সংসদ তাকে সমর্থন করেনি। আইনসভা সংসদ তাকে সমর্থন করেনি। তারপর তার ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণও করতেন না। তার সহকর্মী, তার সেনাপতিরা সবাই তার কাছ থেকে সরে গিয়েছিলেন। শেষ পর্যন্ত একা হয়ে কিছু করার ছিল না। শেষ পর্যন্ত অষ্টাদশ লুইয়ের শাসন ক্ষমতায় ফিরে আসলেন, সেটাকে মেনে নিলেন এবং পরাজয় স্বীকার করলেন। তাকে যখন নির্বাসন দণ্ড দেওয়া হলো তোমার আটলান্টিক সাগরের সেন্ট হেলেনা দ্বীপে, তাকে 1815 সালে নির্বাসন দণ্ড দেওয়া হলো। এবং এই সেন্ট হেলেনা দ্বীপে তিনি 1821 সালে তিনি মারা যান। 52 বছর বয়সে মারা যান। নেপোলিয়ন বোনাপার্ট মানে একজন সাম্রাজ্যবাদী, একজন যোদ্ধা, পাশাপাশি তিনি তোমার ফরাসি বিপ্লবের আদর্শকে সমর্থন করেছিলেন, ফ্রান্সে সংস্কারমূলক কাজ করেছিলেন। এদিক থেকে তার ইতিবাচক ভূমিকা আছে। তাই এই যে প্রথমবার যখন এলবা দ্বীপে গেলেন সিংহাসন ত্যাগ করার সময়, তিনি বলেছিলেন যে আমি সিংহাসন ত্যাগ করলাম, কিন্তু আমি এখানকার কিছুই ছেড়ে গেলাম না। তার সাহস ছিল, তার বিচক্ষণতা ছিল। তিনি পুনরায় ফিরে আসবেন দ্বিতীয়বার, তাই এসেছিলেন এবং 100 দিন রাজত্ব করেছিলেন। একটুর জন্যে তিনি ওয়াটারলুর যুদ্ধে ইংল্যান্ডের বাহিনীর কাছে পরাজিত হয়েছিলেন। এটা একটা বিরাট ব্যাপার। একজন সৈনিক, একজন যোদ্ধা, অতীতের একজন শাসক, সে দেশে ফিরে আসতেন, দেশের জনগণ তাকে সমর্থন করছে, এটা একটা বিরাট ব্যাপার। তার ইমেজ, তার প্রভাব কতটা ভালো ছিল সেটা এখান থেকে বোঝা যায়। হয়তো তার 74,000 সেনা সংগ্রহ করা, সেটাও অষ্টাদশ লুই তখন ফ্রান্সের শাসক। তো নেপোলিয়ন দেশের জন্য অনেক কিছু করবার চেষ্টা করেছেন, তার কিছু ভুল ছিল, আমরা পতনের কারণে আলোচনা করব। তো তবু দেশের মানুষ তাকে সমর্থন করেছিলেন। যে সেনাবাহিনী অষ্টাদশ লুই রাজা নেপোলিয়নকে আটকানোর জন্যে, নেপোলিয়ন যখন দেশে ফিরে আসতেন এলবা দ্বীপ থেকে, তখন আটকানোর জন্য চেষ্টা করেছেন। তিনি তরবারি নিয়ে যুদ্ধ করে, কিছু সেনা সঙ্গে ছিল। কিছু সেনা বলতে গেলে এলবা দ্বীপ থেকে যখন তিনি 100 দিন রাজত্ব করতে আসলেন, দ্বিতীয়বার আসলেন, তখন 1050 জন সেনা ছিল নেপোলিয়নের কাছে। এই 1050 জন সেনা
দিয়ে যুদ্ধ করে এবং একটা স্ট্যান্ডিং একটা কিং, একটা শাসক অষ্টাদশ লুই, সে দমন করবার জন্য তাকে চেষ্টা করেছে নেপোলিয়ন বোনাপার্টকে, কিন্তু সেই সেনাবাহিনী নেপোলিয়ন বোনাপার্টকেই কুর্নিশ জানিয়েছে, নেপোলিয়ন বোনাপার্টের দিকে হঠাৎই ঘুরে গিয়েছে এবং তিনি 100 দিন রাজত্ব করেছেন। তারপরেও ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট যেভাবে যুদ্ধ করেছিলেন, অনেকগুলো রাষ্ট্রের মিলিত বাহিনী সেই জায়গায় দাঁড়িয়ে, ইংল্যান্ডের এই আরেকটু হলেই ইংল্যান্ডের বাহিনী খুব চাপের মুখে পড়েছিল। হয়তো ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট আরও কিছুদিন রাজত্ব করতে পারতেন যদিও ওয়াটারলুর যুদ্ধে পরাজিত না। যাই হোক, যেটা ঘটনা সেটাকে আমাদের মেনে নিতে হবে। তিনি একজন সাহসী, একজন শাসক, একজন যোদ্ধা, সৈনিক হিসাবে জীবন শুরু করে শাসক, এবং গোটা ইউরোপের ইতিহাসে তিনি একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। সব দেশ একদিকে, নেপোলিয়ন বোনাপার্ট একাই একদিকে। সেই জায়গায় দাঁড়িয়ে তার যদি কিছু ভুল না থাকতো, তাহলে ওই যে গোটা ইউরোপকে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আনা, এই যে একটা ধারণা, এটা কিন্তু একটা ভুল ধারণা। আর একটা কথা, অসম্ভব কথাটা এটা মানে বোকাদের, অজ্ঞদের ডিকশনারিতে থাকে, বুদ্ধিমানদের ডিকশনারিতে থাকে না। অসম্ভব কথাটা সবারই ক্ষেত্রেই প্রযোজ্য, এটাকে মানতেই হবে। তিনি এটা অমান্য করেছিলেন। যাই হোক, আমরা নেপোলিয়ন বোনাপার্টের আর একটা ভিডিও আমি দেব, সেটা হলো নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণ। তোমাদের ক্লাস 9-এ তেমনভাবে দেওয়া নেই, কিন্তু যদি পরীক্ষায় দেয় এবং তোমাদের ভবিষ্যতে পরীক্ষাতে তোমার এক্সামে, কম্পিটিটিভ এক্সামে লাগবে, তাই আমি ছোট করে এই ভিডিওটা দেব। সেটা হলো নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। তা আমি আশা করব তোমরা আমার ভিডিও আরও বেশি সময় দিয়ে দেখবে একটু ধৈর্য ধরে। কথাগুলোর মানে আছে, আমি চেষ্টা করেছি যে আরও বড় করে ভিডিও বানালে আরও ব্যাখ্যা দিয়ে আমি বলতে পারতাম, কিন্তু যাই হোক, এটুকু তোমরা করো। আমার চ্যানেলের পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। আমি সম্পূর্ণভাবে তোমাদের পাশে থাকবো। আর তোমরা পড়াটাকে বুঝে নেওয়াটা খুব দরকার। এটা কিন্তু খুব সংকটজনক পরিস্থিতি যে আজকে এই যে ডিসকাশন, একটা আলোচনা, কোনো বিষয় নিয়ে একটা আলোচনা, একটা কনসেপ্ট দেওয়া, আর ছাত্ররা কনসেপ্ট নেবে, এইটার খুব গুরুত্বপূর্ণ। তুমি দেখবে যতই তুমি মুখস্থ করো, মানে ট্রেস দিয়ে, একটা চাপ দিয়ে মনে রাখার চেষ্টা করো, সেটা কিন্তু থাকবে না। আমি গল্পের আকারে বলার চেষ্টা করি এবং তোমরা সেটা শোনো, এটা আমার বিশ্বাস। এবং আমি দেখি তোমরা ভিডিও ভালোই শুনছো, আরও বেশি সময় দিয়ে শুনবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।